নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের অষ্টবিংশ পর্ব। এর ভিতর সেদিন দুজন মানুষ এসেছিল ফেলুর বাড়ি। মাথায় তাদের কালো রঙের টুপি, লাল রঙের পুচ্ছ টুপিতে, কালো রঙের পাতলা সস্তা আদ্যির পাঞ্জাবি, নিচে কালো গেঞ্জি, গেঞ্জিটা ভেতর থেকে জেল্লা মারছে। পরনে খোপ কাটা লুঙ্গি, পাতলা নূর থুতনিতে। ওরা এসে লম্বা কাফিলা গাছটার নিচে দাঁড়ালো। গরুর ঘরটা ফেলুর এখন পড়ে গেছে, একটা ঘর সম্বল। শোলার বেড়া ঘরে নাড়া দিয়ে আন্নুর জ্বালায় একটা আতা বেড়া পর্যন্ত করতে হয়েছে। একটু আড়াল না করে রাখলে বিবি ধনেখালি শাড়ির মতো চিৎপাত হয়ে থাকে খালি উঠোনে। যারা পথ দিয়ে যায়, এক খুবসুরত বিবি বাঁধা আছে এই ঘরে, ওরা চোখ মেরে যায়। ফেলু এটা বোঝে। এখানে এই বড় কাফিলা গাছটার নিচে এলেই শালা মনুষ্যজাতির লোভ বেড়ে যায়। উঁকি দিয়া দেখে ফেলু বাড়ি আসে কি নেই, বিবিটা তার কি করছে। দেখে ফেললে আন্নুকে লোভে দু ঠোঁট চুকচুক করতে থাকে। হালার কাওয়া! সেজন্য এক হাতেই সব ঠিকঠাক করে রাখছে, কেউ যেন তার বিবিকে যখন তখন দেখতে না পায়। চারপাশে নাড়ার বেড়া, সবসময় বিবি ভেতরে থাকুক এমন ইচ্ছা তার। এটা শীতকাল নয়, গ্রীষ্মের দিন। এ দিনে বড় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়, কারণ সেই যে সূর্য মাথার উপর উঠে কিরণ দিতে থাকে, কিছুতেই আর পশ্চিমে নেমে হালার কাওয়া অস্ত যেতে চায় না। চারপাশটায় যত জমি সবই রোদে খাঁ খাঁ করছে। গাছের পাতা ঝরছে, উড়ছে। পুকুরের জল শ্যাওলায় নীল রং, নদীতে পায়ের পাতা ডোবে না। মানুষের দুর্দিন বলতে যা বোঝায়, একটা পাতা পর্যন্ত পড়ে থাকে না গাছের নিচে। গরিব দুঃখী মানুষেরা সব গাছের পাতা সংগ্রহ করে রাখছে বর্ষার দিনে আগুন জ্বালবে বলে। সারা দিন এখন আন্নু পাতা জড়ো করছে বাঁশঝাড়ের অন্ধকারে। আতা বেড়ার আড়ালে বলে ফেলুর পরাণে ডর থাকে না। ফেলুর বাঁ হাতটা উড়ে গিয়ে যে ঘাটা হয়েছে কিছুতেই শুকোচ্ছে না, এখন প্রায় কুষ্ঠের আকার ধারণ করেছে। সারাক্ষণ ভনভন করে মাছি বসছে। সে বসে গামছা দিয়ে ঘায়ের মাছি তাড়াচ্ছিল তখন, আর ঘাটাতে গরম রসুন গোটার তেল লাগাচ্ছিল। ঘায়ের ভিতরটা সারাক্ষণ জলে, খাঁ খাঁ করে দাবদাহের মতো। হেকিমি কবিরাজিতে কাজ দিল না। গোপাল ডাক্তারের কাছে গিয়েছিল চুপি চুপি ওষুধ আনতে, কিছুতেই কিছু হয়নি। মূলে আছে এক মানুষ, পাগল মানুষ। মুড়াপাড়ার হাতি দিয়ে মানুষটা তার এমন শক্ত শরীর বিনষ্ট করে দিল। সে যে কি করে! হালার কাওয়া এখন বাতাসে ফুঁ দিয়ে পাখি ওড়ান। পদ্মকণ 2 সাইড লাইন। মেম সাহেবানির কইল যাচিবাইতে না পাইরা গাছের নিচে থাকেন বৈশা। হেসে কন গ্যাস সোরেত শালা। মাইনসে কয় সাধু সন্ত ফকির, পীর হইতে পারেন। ফেলু কয় ওই হালার কাওয়া যত নষ্টের গোড়া। তখন সে দেখল কাফিলা গাছটার নিচে মোল্লা জানের মতো 2 মানুষ ফিক ফিক করে 2 গালের ফাঁকে হাসছে। ফেলু মানুষ দুটোকে দেখেই দ্রুত চোখ নামিয়ে আনলো। আবার 2 মোল্লা মোতাবেক মানুষ। তারা কেন এসেছে কে জানে। গত সালেও একবার এসেছিল ওরা। সে সেদিন হাসুয়া নিয়ে তেড়ে গিয়েছিল। সে শালা কারে ডরায়। সে টুন্ডা ফেলু, তবু মনের রোগটা ঠিক বেঁচে আছে। এখনো ফেলু হাঁক দিলে আন্নুর কলিজা কাঁপে। সে তেমনি হাঁকল, কেডা মিয়া গাছের নিচে খাড়াইয়া আসেন? আমি ভাই সাব আমিনুল্লাহ। আবার কি মনে কইরা? আইছিলাম একবার আকালু সাহেবের খুঁজে। তা সাহেব কি উঠানে আমার খাড়াইয়া আছে? তা ঠিক না, তবে কি ঠিক উঠানে পাখি খুঁজা বেড়ান? ওরা এবার আমতা আমতা করতে থাকলো। মিয়া মনে করেন বুঝি না কিছু? তা ঠিক না, মনে হইল একবার ফেলু মিয়ার খবর নিয়া যাই। তা ভালো কাম করছেন, তা মুখ খান তাইলে। খাই তবে, যখন কইলেন খাইতে। ফেলুর চোখটা এবার আতা বেড়ার ওপাশে উঠে গেল। আন্নুটা আবার মানুষের গলা পেয়ে উঁকি দিচ্ছে কিনা। উঁকি দিলেই সে যদি হাতের কাছে হাসুয়া পায় তবে ফিকে দেবে বেড়ার ফাঁকে।
এমন চোখে মুখে যখন ফেলু আতাবেড়ার দিকে তাকাচ্ছে, তখন আমিনুল্লাহ বলল, নাই। চমকে উঠল ফেলু। কি নাই? আকালু সব নাই। নাই তো কই গেছে? ফেলুর পরাণে জল এলো। গেছে নারায়ণগঞ্জে। গেছে কেন? গেছে মামলা করতে। তা পয়সা থাকলে মামলা করবে না? আপনার মতো গাছের নিচে খাড়াইয়া থাকবো? সেই কথা। ওরা এসে এবার নির্ভয় হোগলার ওপর বসল। নেন, তামুকটা টান দেন, নিবা যাইব। আমিনুল্লাহ বলল, আপনার ভাই সাহেব কড়া তামাক পছন্দ। ফেলু দেখল বিবিটা কোথায় এখন। বলল, বড় পছন্দ। তারপর সে ডান হাত দিয়ে গামছায় আড়াল করা ঘা থেকে মাছি তাড়ালো। ফেলুর শরীর থেকে কেমন একটা পচা গন্ধ উঠছে। ফেলু বুঝি টের পেয়ে গেছে বিবি মানুষের গন্ধ পেয়ে বাঁশঝাড়ের নিচের থেকে উঠে এসেছে। কোনো এক অদৃশ্য স্থান থেকে সে তাজা মানুষদের দেখছে। ফেলু উঠে যাবার সময় ওরা দেখল সে তার ঘাটা গামছার আড়ালে ঢেকে রাখছে। ওরা বুঝতে পারল দুর্গন্ধ উঠছে ঘা থেকে। তাছাড়া ওরা এই হাতটা কবে গেল জানে না। ওরা জানতো এই মানুষের হাত পাগল ঠাকুর হাতি দিয়ে ভেঙে দিয়েছিলেন। বাঁ হাতের কবজি কতকাল ফুলে ফেঁপে ছিল, তারপর হাতটা একদম শুকিয়ে গেল। শুকনো লতার মতো হাতটাও শরীরে দুলত। হাতটার কোনো ধর্মকর্ম ছিল না, কোনো বোধ ছিল না। রক্ত চলাচল না হলে যা হয়। সেই হাত ওর ব্যাঙের লেজের মতো কবে খসে পড়েছে কেউ জানে না। সে সারাক্ষণ বাঁ দিকের হাতে একটা গামছা ফেলে রাখে। কাঁধের নিচে লাল দগদগে ঘা। ঘা দেখে ওদের শরীর কেমন গুলাতে লাগলো। এত বড় একটা ঘা নিয়ে মানুষটা বেঁচে আছে কি করে? ওরা এসেছিল এই পথে আন্নুকে একবার দেখবে বলে। বিবি নাকি এ তল্লাটের, চাঁদের লাখান মুখখান, আর আকালু সব আছে বিবির পিছনে। এবং ফেলু এই বিবিকে নিয়ে রাত বিরাতে গাছ বিচালি, থানের ছড়া, মটরদানা যা পায় জমি থেকে চুরি করে আনে। ফেলু ভিতরে কি যেন খোঁজাখুঁজি করছে। সে ফের আসছে। কলকিতে আগুন। সে ফুঁ দিয়ে দিয়ে আসছে কলকিতে। আর একটা চোখ ওর সজাগ। সে গোপনে দেখছে দুই মিয়ার চক্ষু কি কয়, কোন দিকে চক্ষু তাড়া করে। বিবি তার লবে যান। ওরা এসেছে বিবিকে চুরি করে দেখে যাবে বলে। এরা সবাই আকালুর বান্দা। আকালুকে খুশি করতে পারলে এই ইবলিসদের আর কিছু লাগে না। তবু ডেকে তামুক সেবন, যেন আল্লাহ মেহেরবান বলে বসে যাওয়া মুখোমুখি, তারপর হাঁক দেওয়া, তোমরা মিয়া মনে করো আমি কিছু বুঝি না। নাকি সে মনে মনে আকালুকে ভয় পায়। ভয় পায় বলে ডেকে এনেছে। বৈশা যান মিয়া, গরিবখানায় বৈশা যান। আবার কখনো কখনো ফেলুর মনে হয় ওরা সব এসেছে গরু ছাগলের ব্যাপারীর মতো। আকালুই হয়তো পাঠিয়েছে। জমি বাড়ি সব বন্ধক তার। তালাকনামা লিখে দিলে যদি বন্ধক ছুটে যায়, সব মিলে যায়, তবে মন্দ হয় না। এবং 2 বিঘা ভুঁই মিলে গেলে সে কিছু একটা ফসল করে বাকি দিন গুজরান করে ফেলতে পারবে। ওরা ব্যাপারীর মতো খোঁচা দিয়ে দেখতে চায় ফেলুর বিবির দাম দর কত। কিন্তু মিয়া দুজন ফুটফাট তামুক খেয়ে বসে থাকলো, কিছু আর বলছে না। ওরা আতা বেড়ার ফাঁকে আন্নু বিবির মুখ দেখে ফেলেছে। দেখেই কেমন গুম হয়ে গেছে। ঘরে যান শয়তানটা একটা পরীর মন্ত্র পড়ে বেঁধে রেখেছে। ডানা কেটে দিয়েছে, উঠতে পারছে না। কষ্টে বিবির চোখ মরা গাঙের মতো। বেড়ার ফাঁকে উঁকি দিয়েই আন্নু অদৃশ্য হয়ে গেল। শুধু আতা বেড়ার ওপাশ থেকে কচ্ছপের মতো গলা বের করেছিল। আর কিছু ওরা দেখতে পায়নি। আন্নু আর অধিক বের করতে পারে না। ওর গায়ে ফুটফাটা 1000 রকমের তালিমারা শাড়ি। একবার আকালু একটা শাড়ি কিনে দিয়েছিল। শাড়ি দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিল। এবং যা হয়, কেউ কিছু দিলেই আন্নুর পিঠ আর ঠিক থাকে না। ভয়ে আন্নু তেল, সাবান, গন্ধ তেল এবং চিরুনি খড়ের গাদায় লুকিয়ে রাখে। পরবের দিনে অথবা মানুষরা মেঘনাতে ঢাইন মাছ শিকারে গেলে পটের বিবি সেজে বসে থাকে আকালু কখন আসবে। অবশ্য আন্নু জানে ফেলু কোনো নির্দিষ্ট তারিখে ফিরে আসে না, আগে অথবা পরে আসে। ফেলু ফেরার আগেই ফের তার ফুটাফাটা শাড়ি অথবা গামছা পরে বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে থাকে। ফেলু ফিরেই শুকনো মুখ দেখে বলবে, তুই এহানে বিবি? তোমার লাইগা মনটা বড় কান্দে।
আর সেই ফেলুর এখন কিছুই নেই। সে মেঘনা নদীতে আর ঢাইন মাছ শিকার করতে যেতে পারে না। সে টের পায় বিবি তার কাছে আসে না, কেবল দূরে দাঁড়িয়ে থাকে। দুর্গন্ধে টেকা দায় এমন মুখ চোখ তার। এখন বিবি কেবল আকালুর বিবি হতে চায়। আকালুর বিবি হওয়ার জন্য সে হাতে পায়ে ধরে কাঁদতে পারত। আমারে তালাক দাও মিয়া, আমি যাই সাগরেরই জলে, তুমি আমারে সাইরা দাও। কিন্তু পারে না, প্রাণে বড় ভয়। মান্ধাতা আমলের কোরবানির চাকুটার ভয়। সেই ভয়ে বাড়ির চারপাশটায় বিবি ঘুরঘুর করে। বিবি তার যখের ধন। আন্নু তার 2 বিঘা জমি জিরাতের মতো, ওর বাড়ি ঘরের মতো সে বিবিকে ভোগের নিমিত্ত পেয়েছে। তার ভোগ শেষ না হলে কোন শালা লেবে? যেমন তার 2টো মাটির শানকি, একটা পেতলের বদনা, বাঁশ ঝাড়, পাটকাঠির ঘর, উড়ার জমি, এক বিবি। সে তো 10টা-5টা বিবি রাখেনি ঘরে। তবু তার এই সামান্য সম্পত্তির জন্য কী লোভ আকালুর। তার হাতে গিয়ে সে এখন এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে মরলেই আকালু তাজিয়া নাচাবে উঠানে। ফেলু এবার বলল, তা মিয়া আকালু মামলা করতে গেল কেন? কালু মিয়া বলল, ওটা তো তোমার জানার কথা। আমার জানার কথা? কি যে কন? ফেলু এবার বিনয়ের অবতার বনে গেল। সে যে এসব টের পায় না তা নয়, সব টের পায়। এই 2 হোমন্দির পুত আইসে আকালুর পক্ষে। আকালুর ছেনালি করতে আইসে। আমিনুল্লাহ মোল্লা মোতাবেক বলল, গেছে তোমার নামে 1 নম্বর ঠুইক্কা দিতে। ফেলু চোখ বড় বড় করে ফেলল। সে মামলা মকদ্দমাকে বড় ভয় পায়। ওর নামে মামলা রুজু করলে 2 দিন পর পর সে ছোটে নারায়ণগঞ্জে। তার তাজা বিবিটা একা একা থাকবে। ফাঁক বুঝে তাজিয়া নাচাবে আকালু। সে ভীষণ শক্ত হয়ে গেল। সে মামলা করতে গেলে বিবিকেও সঙ্গে নিয়ে যাবে। তবু সে মামলার নামে ঘাবড়ে গেল। তার এখন প্রায় ভিক্ষা সম্বল। তার নামে এত বড় মানুষটা মামলা করতে গেল। বস্তুত এই আমিনুল্লাহ আর কালু মিয়া এসেছিল যেন তেন প্রকারেণ ফেলুকে ঘাবড়ে দিতে। বুদ্ধিটা আকালু সাবেরি। সেই ফেলুকে যখন তখন ভয় দেখাতে বলছে। টাকার জোরে আকালু বাজি ফাটাচ্ছে। আকালুর দল ভারী। সে পঙ্গু, তার অর্থবল নেই। সে গরিব। সে আকালুর কাছে কিছু না। তবু সে তার পিছনে কেন লাগে? একটা বিবি তার। দেশে কত খুবসুরত বিবি আছে মিয়া, তোমার টাকার অভাব নাই, শহরে যাও ধইরা আনো। ফেলু বড় অসহায় বোধ করল। এই কামটা ভালো না মিয়া। ফেলু 2 হাত তুলে মোনাজাত করল আল্লাহর নামে। আমি অমানুষ আল্লাহ, তুমি আমার কসুর ক্ষমা করে দিও। বিবিরে নিয়ে রঙ্গ তামাশা করে না যেন। গলার নালি হ্যাত কইরা দিমু তবে সিনা। আমিনুল্লাহ বলল, তা মিয়া কথা কও না কেন? কি কমু কন? একটা ফয়সলা কইরা ফেলো। আকালু সব নেতা মানুষ, তার লগে তুমি পারো? কি ফয়সালা? তালাকনামা লিখা ফেলো, গোপনে কাজটা হইয়া যাও। ফেলুর মনে হলো বজ্রাঘাত মাথায়, অথবা মনে হচ্ছে ওর মাথায় কারা হাতুড়ি পেটাচ্ছে। সে সেই দিনের মতো উঠে দাঁড়ালো। ঘাটা গামছায় ঢাকা, তবু মাছি ভনভন করছে। খড়ি উঠে গেছে শরীরে। তার শরীর সেই আদ্যিকালের একটা গাছের মতো। ডালপালা ভেঙে গেছে, তবু সে মহা সমারোহে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে। মহা সমারোহে পৃথিবীর ঝড় জল রোদ সহ্য করতে করতে সহসা নিজের ভিতর 2টো হাত গজিয়ে নিতে ইচ্ছা হচ্ছে। সে আর পারছে না। ভয়ঙ্কর কঠিন উক্তি ওর মুখে এসে গেছিল। সে তা প্রকাশ করল না। করলেই ওরা পালাবে। সে ঘরের ভিতর টলতে টলতে ঢুকে গেল। তখন 2 মিয়া বুঝতে পারল ফেলু খেপে গেছে। ওরা উঠানে এখন বসে থাকলে এই দিনের বেলাতেই সে হাসুয়া নিয়ে গলা দুখান করে দেবে। ফেলু যত সত্বর ঘরের দিকে ছুটে যাচ্ছে, তার চেয়ে দ্রুত ওরা মাঠে দৌড়ে নেমে গেল। ফেলু ঘর থেকে বের হয়ে দেখল ওরা উঠানে নেই। হাতেও সেই কোরবানের চাকুটা। উঠানের এক কোণে ওর বাগি গরুটা ফেলুকে জাবর কাটতে কাটতে দেখছে। ফেলু উঁকি দিয়ে কি যেন মাঠে খুঁজছে। উঠানের চারপাশে তাকাচ্ছে। ফেলু তাকাতেই দেখল জাফরি যেন বুঝে গেছে। সে তার বাগি গরুটাকে বলল, 2 মিয়া কোন দিকে গেল জাফরি? গলার নালিতে কত খুন আছে একবার দেখতাম। বাড়ির শেষে ফেলু বড় কাফিলা গাছটার নিচে এসে দাঁড়ালো।
গাছটা থেকে আঠা পড়ে পড়ে গোড়া আর চেনা যায় না। ডালপালা নেই, পাতা দুটো একটা। দেখলে মনে হয় গাছটা মরে গেছে। শুধু ফেলু জানে গাছ ভিতরে তেমনি তাজা, এখনো এক কোপে কত আঠা যে ওগলায়। গাছটা মাথায় খুব লম্বা নয়। খুশি মতো ফেলু ডালপালা কেটে বাড়ির চারপাশে বেড়া দেয়। কাণ্ড এখনো এত নরম যে সে একবার শাবল দিয়ে গাছটা এপোড় ওপর করে দিয়েছিল। সে এই গাছটার নিচে এসে দাঁড়ালেই বড় মাঠ দেখতে পায়, আর দেখতে পায় সেই ষণ্ড। সে দেখল আজ দুই মিয়া ভয়ে প্রায় মুখ পোড়া ষণ্ডের মতো লুঙ্গি তুলে ছুটছে। সে এবার চিৎকার করে উঠল, আহ হালার পো হালারা, কুত্তার মতো পালাও কেন? খাড়াও, দেহি মরদখানা কেমন? বিবিরে নিয়ে আমার তাজিয়া নাচাইতে পারো কিনা দেহি। তখনই দেখল ফেলু কোত্থেকে সেই ধর্মের ষণ্ড মাথা নিচু করে উঠে আসছে। কালো রং, কি কালো! প্রায় ঈশান কোণের কালবৈশাখীতে মেঘের রং এমন হয়। দুই শিং তরবারির মতো আকাশের দিকে উঠে গেছে। কি ধারালো! নিমেষে সে বসুন্ধরা এফোঁড় ওপর করে দেবে যেন। ফেলু তার এক চোখে দেখছে ষণ্ডটাকে, ষণ্ড উপাস থেকে আর এক চোখে দেখছে। ফেলু একটা গোলাপ ফুলের মতো কোরবানির চাকুটা দু আঙুলে ধরে রেখেছে। ষণ্ডটা এতক্ষণে ফেলুকে হয়তো তেড়ে এসে কাফিলা গাছটায় গেঁথে দিত, কিন্তু হাতে এক কোরবানির চাকু। দেখলেই ষণ্ড টের পায় বড় ধারালো ওটা, গলার ভিতর ঢুকিয়ে দিলে নালি ফাঁক। যেন ফেলু এটা একটা গোলাপ ফুল তুলে এনেছে বাগান থেকে। আও মিয়া, খাড়াইলা কেন? বাগিচা থাইক্কা তোমার লাইগা ফুল তুইলা আনছি, আও আও বলে এক হাতে ফেলু ষণ্ডটাকে উদ্দেশ্য করে উড়ু থাবড়াতে থাকলো, আর চাকুটাকে নাচাতে থাকলো হাতের উপর। ষণ্ড নিমেষে বেমালুম ভালো মানুষ হয়ে গেল। শিং দিয়ে আর মাটি তুলল না, গোত্তা খেল না আর মাটিতে। সরল যুবার মতো হেঁটে পাক পাকালি দেখতে দেখতে নেমে যেতে থাকলো। যেন এক পোষমানা জীব ফেলুকে দেখেই মাঠে ঘাস খেতে নেমে যাচ্ছে। কিন্তু ফেলুর কেমন দুই মিয়াকে কাছে না পেয়ে জিদ চড়ে গেল। মিয়ার বদলে এই ষণ্ড। সে মাঠে নেমে লড়াই করবে, সে হাঁকল, হা হা হা। ষণ্ডটা এবার ঘুরে দাঁড়ালো। মাঠের দুই পাশে দুইজনা, দুই জীব, আদিম এবং উৎকট চোখ মুখ দুই জীবের। ফেলুর নেই ডান দিকের চোখ, ষণ্ডের নেই বাঁ দিকের চোখটা। জীবের 4 পা, ফেলুর 2 পা, 1 হাত। এখন ওরা এত কাছাকাছি যে উভয়ে উভয়ের অর্ধেকটা দেখছে, সবটা দেখতে পাচ্ছে না। ফেলু এখন যেন চিনতেই পারছে না এটা জীব না অন্য কিছু। কি তার ধর্ম, কি তার স্বভাব, ষণ্ডটাও বুঝতে পারছে না। সামনের জীবটা মানুষ না পীর না ইবলিশ। ষণ্ডের মনে হলো হালার এক আজব জীব। সে ভয় লেজ খাড়া করে বিলের দিকে ছুটতে থাকলো। পথে আসছিলেন তারিণী সেন, তারিণী কবিরাজ। ঘোড়ায় চড়ে আসছেন। এত বেশি জোরে ছুটছে ষণ্ড যে তারিণী সেনের ঘোড়া পর্যন্ত ভয় পেয়ে গেছে। ফেলু জোরে হাঁকল, হাজি সাহেব, আপনার ষণ্ড আমারে ডরাইছে। তারিণী কবিরাজ যাচ্ছেন ঠাকুর বাড়ি। বুড়ো ঠাকুরের এখন তখন অবস্থা। সঙ্গে রেখেছেন মকরধ্বজ। পকেটের ভিতর ঘোড়ার পিঠে কত রকমের সব লাল নীল রঙের বড়ি। ঘোড়ার পিঠে তারিণী কবিরাজ উঠছেন আবার নামছেন। মাঠের উপরে এমন একজন মানি লোককে আসতে দেখে সে ভাবল একবার যাবে কবিরাজ মশাইয়ের কাছে, হাতের ঘাটা তাকে দেখাবে। এই না ভেবে সেও ঘোড়ার পিছনে লেজ খাড়া করে ছুটতে থাকল। সকাল থেকেই বাড়ির ভিতর সবাই ব্যস্ত। সোনা অর্জুন গাছের নিচে এসেছিল পাগল জ্যাঠামশাইকে ডেকে নিয়ে যেতে। তিনি গাছটার নিচে বসে আছেন, কিছুতেই বাড়ির ভিতর যাচ্ছেন না। সোনা নিয়ে যেতে না পারলে বড় বউ আসবে। তখনই সে দেখল সম্মানদিত তারিণী কবিরাজ ঘোড়ায় চড়ে আসছেন। সে জ্যাঠামশাইকে ফেলে ছুটে গেছে বাড়িতে। তারিণী দাদা আইতাছেন। বড় বউ এবং শচীন্দ্রনাথ খবর পেয়ে উঠানে নেমে এলেন। নরেন দাস ছুটে এলো। কবিরাজ মশাই বড় ঘরে ঢুকে বললেন, ঠাকুরদা কেমন আছেন? বড় বউ উত্তর দিচ্ছিল কবিরাজ মশাইকে, কারণ বৃদ্ধ মানুষটির কথা বন্ধ হয়ে গেছে। গতকাল ভোরে তিনি সবাইকে কাছে ডাকলেন, বড় বউ, শচী, শশীবালা, ধনবউ, সবাইকে। তার বড় ইচ্ছা নৌকা বিলাস পালা গান শোনার। মহজমপুরের যোগেশ চক্রবর্তীকে খবর দিতে হবে। ঈশম যাবে ভাবছিল, তখনই হঠাৎ চোখ বুজে যেন কি বুঝতে পারলেন। বললেন, না, দরকার নেই,
কাল আমার 100 বছর পূর্ণ হবে, তোমরা আত্মীয় স্বজন সবাইরে খবর দাও। তারপর থেকেই হইচই বাড়িতে। তিনি বলেছেন পরদিন ভোর রাতে সবার মায়া কাটাবেন, আর সবুজ বনে মৃত বৃক্ষ হয়ে বেঁচে থাকবেন না। ফেলু দৌড়ে এসেছিল গোপাট পর্যন্ত। সে আগে এসে ধরতে পারল না। ঠাকুর বাড়ি সে কোনোদিন উঠে যেতে সাহস পায় না। সে হাড়মাদ মানুষ, ওকে দেখলেই ভয় পায় সকলে। সে সেজন্য গোপাটের মাদার গাছের নিচে বসে থাকল। কখন কবিরাজ মশাই আবার ঘোড়ায় চড়ে গোপাটে নেমে আসবেন। তারিণী সেন বললেন, ঠাকুরদা, আমি তারিণী, কি কষ্ট হইতাছে কন? মহেন্দ্রনাথ হাত সামান্য ওপরে তুলে ইশারায় যেন বললেন, কোনো কষ্ট না, এখন তাঁর সব কৃপা, তোমরা আর আমাকে তাড়না করবে না। এমন মুখ চোখ তার। শচী বললেন, তারিণী কাকা, কি মনে হয়? টিকবো না, যা কইছে ঠিকই কইছে। কিছু খাইতে চায় না। সবাই কাছে বইসা থাকো, ওষুধ দেওয়ার কোনো দরকার নাই। মন মানে না। বড় বউ বিকেলে ঈশনকে পাঠিয়ে দিয়েছিল তারিণী কবিরাজের কাছে। তিনি প্রবীণ মানুষ, প্রবীণ বদ্যি। তিনি এই সংসারের সঙ্গে দীর্ঘদিন জড়িত এবং প্রায় আত্মীয় সম্পর্ক। সেই থেকে মানুষজন সব পাঠিয়ে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন যা আছে সবার কাছে, এবং তারিণী কবিরাজকে খবরটা দিতে বলা হয়েছিল। খবর পেয়েই 4 ক্রোশ পথ ঘোড়ায় চড়ে চলে এসেছেন। ঈশম আসেনি। সে আসবে দক্ষিণে যত আত্মীয় স্বজন আছে তাদের খবর দিয়ে। হারান পাল গেছে উত্তরে, নরেন দাস গেছে পূবে, আর শশী মাস্টার গেছেন মোড়াপাড়া। তিনি যাবার সময় গোলা কান্দাল, পেরাব, পোনাব এবং দূরে দূরে যেসব গ্রামে আত্মীয় স্বজন আছে সবাইকে খবর দিয়ে চলে যাচ্ছেন। তিনি বলে যাচ্ছেন, মোড়াপাড়া যাচ্ছি, ঠাকুরের 2 ছেলে আছে তাদের খবর দিতে। ঠাকুরকর্তা আগামীকাল দেহ রাখবেন। আর দীনবন্ধু থাকলো নানান রকম কাজকর্মের তদারকিতে। কোথায় দাহ করা হবে ঠিক আছে, অর্জুন গাছটার নিচে রাখা হবে। তিনি গাছ লাগিয়ে তার দাহ করার জায়গা ঠিক করে রেখেছেন। কোন আম গাছ কাটা হবে সেটাও ঠিক করে রাখতে হয়। তারিণী কবিরাজ বললেন, পাগল কর্তারে দেখতাছি না? অর্জুন গাছের নিচে বসে আছেন। ডাইকা আনেন, কাছে বইসা থাকুক। বড় বউ সোনাকে পাঠিয়েছিল ডাকতে, কিন্তু তিনি আসছেন না। দীনবন্ধু একবার খবর নিয়ে গেল, কিরকম লাগছে, কেমন আছে। বড় বউ বলল, বিকেলের টানে চলে যাবে মনে হয়। ধন বৌদিরে কন রান্না বান্না শেষ করতে, পোলা পাঞ্জা আসে অগ খাওয়াইয়া দেন, আপনারাও 2টা মুখে দেন। বড় বউ সেসবের কোনো উত্তর দিল না। বলল, দেখুন তো ঠাকুরপো, আপনার দাদাকে নিয়ে আসতে পারেন কিনা। তাইন কোনখানে? অর্জুন গাছটার নিচে বসে আছে। সোনাকে পাঠিয়েছিলাম, আসছে না। আপনি যান বৌদি, আপনি না গেলে আসবেন না। যাই কি করে বলুন? তারিণী কাকা এসেছেন, ওর জন্য জল খাবার করতে হবে। ধন রান্না করছে, মা তো বিছানাতেই চুপচাপ বসে আছেন, কাল থেকে কিছু খাচ্ছেন না। কোন দিক সামলাই বলুন? সুতরাং দীনবন্ধু অর্জুন গাছটার নিচে গিয়ে ডাকল, এইখানে বইসা থাকলে হইব, বাড়ি যান। পাগল মানুষ মনীন্দ্রনাথ দেখলেন দীনবন্ধু তাকে নিতে এসেছে। তিনি পিছন ফিরে বসে থাকলেন। শচী এলেন, সেও নিয়ে যেতে পারলেন না। শচী ফিরে এসে বললেন, আপনি যান, দেখে আনতে পারেন কি না। অগত্যা সব কাজ ফেলে বড় বউ পুকুর পাড়ে এসে দাঁড়ালো। দেখল তার মানুষ এখন ঘাসের ওপর বসে আছেন। 2-1 পাতা গাছ থেকে ওর মাথার ওপর ঝরে পড়ছে। সে কাছে গেলেও মানুষটা আর চোখ তুলে তাকাচ্ছেন না। কাছে গিয়ে মাথার চুলে নরম আঙুলে বিলি কাটতে থাকলো, প্রায় সন্তানের মতো যেন তার আদর। সে বলল, ওঠো, এ সময় এখানে বসে থাকতে নেই। চারপাশে তিনি হাতড়াচ্ছেন, সবাই বলছে তিনি তোমাকে খুঁজছেন। ওঠো, ওর পায়ের কাছে বসে থাকবে, কোথাও আজ বের হবে না। বড় বউ একটু থেমে দূরের গোপাটে কাকে যেন আলগা হয়ে বসে থাকতে দেখল। কে বসে আছে এমনভাবে? ঝোপ জঙ্গলের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। বড় বউ উঁকি দিলে জঙ্গলের ওপাশে মানুষটা অদৃশ্য হয়ে গেল। সুতরাং ফের বলা, এই মানুষকে কিছু না কিছু একা একা বলে যেতেই হয়। তিনি তো তার কোনো জবাব দেবেন না। সে বলল, মেজ ঠাকুরপো ধন ঠাকুরপোকে খবর দেবার জন্য শশী মাস্টারমশাই গেছেন। কবিরাজ কাকা এসেছেন।
এসেই তিনি তোমার খোঁজ করেছেন। তোমার বোনের কাছে লোক পাঠানো হয়েছে, পশি ইছাপুরা লোক গেছে, তোমার মামার বাড়িতে খবর দিতে গেছে হারান পাল। সে সব খুলে বলছে, কিভাবে কি সব কাজ হচ্ছে সংসারে সব বলছে। এই মানুষ বাড়ির বড় ছেলে, তার সব জানা উচিত। তিনি দাঁড়িয়ে থেকে সব করতেন, তার হয়ে বুঝি বড় বউ আর শচী সব করছে। সুতরাং ঠিকভাবে হচ্ছে কিনা না কোথাও ভুল থেকে গেল মানুষটাকে এমন জানানো। বলতে বলতে নিজের কাছেই ভুল ধরা পড়বে। ও তাই তো, সোনার মামার বাড়িতে লোক পাঠানো হয়নি। তাওই মশাই খুব দুঃখ পাবেন। সে তাড়াতাড়ি সোনাকে ডেকে বলল, তোর ছোট কাকাকে ডাকতো। শচী এলে বলল, সোনার মামার বাড়িতে কে গেছে? কেউ যায় নাই, কাউকে পাঠিয়ে দিন। এ সময় কি কি করণীয় বড় ছেলে বলেই তার সব জানা উচিত। অথবা এই যে সব করা হচ্ছে, আত্মীয় পরিজনদের খবর দেওয়া হচ্ছে, তিনি যেন সবই জানেন এবং তার পরামর্শ মতোই হচ্ছে এমন সম্মান দেখানো প্রয়োজন। বড় বউ এজন্য সব বিস্তারিত বলে যাচ্ছে মানুষটার পাশে দাঁড়িয়ে। বড় বউ বলল, কি দেখছো? মনীন্দ্রনাথ গাছের ডালের দিকে চোখ তুলে দিলেন। বড় বউ বলল, সামনে শুধু মাঠ, ফসল নেই, জমি চাষ করা। বৃষ্টি পড়লেই পাটের বীজ বুনে দেওয়া হবে। এ সময় তুমি কিছু দেখতে পাবে না। মনীন্দ্রনাথ পা ছড়িয়ে বসলেন, যেন তিনি কোনো বড় নদীর পাড়ে বসে আছেন। সকালবেলা, রোদের তাপ তেমন প্রচণ্ড নয়, দক্ষিণ থেকে বাতাস বইছে। কি ঘন চুল এই বয়সে, চুল তার একটাও পাকেনি। ছেলে মানুষের মতো বড় বড় চুল, বাতাসে চুল উঠছে। ঘাটে জল কম, খোলা জল, কলমিলতার সবুজ আভা মরে যাচ্ছে। রুক্ষ কঠিন মাঠ, ধুধু বালিরাশি আর কিছুক্ষণ পরই নদীর চরে উঠতে থাকবে। বড় বউ বলল, তিনি যাই করে থাকেন তোমার ভালো ভেবে করেছেন। মনীন্দ্রনাথ ছোট ছেলের মতো অভিমানের চোখ নিয়ে দেখলেন বড় বউকে, কোনো কথা বললেন না। কথা বলেনও না তিনি। বেশি পীড়াপিড়ি করলে তার প্রিয় কোনো কবিতা আবৃত্তি করেন। বড় বউ এই অভিমানী মানুষটিকে দেখে ভাবল, তিনি হয়তো এখনই কোনো কবিতা আবৃত্তি করে শোনাবেন। বড় বউ তাড়াতাড়ি বলে ফেলল, এ সময় সবাইকে কাছে থাকতে হয়। তুমি তার বড় ছেলে, কত আশা ছিল তার তোমাকে নিয়ে। মানুষটা এবার মাথা গুজে দিল দু হাঁটুর ভিতর। ওর কি কান্না পাচ্ছে, অথবা রাগে অভিমানে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। বড় বউ প্রায় এসেছে এখন জননীর মতো, মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। লক্ষ্মী, এসো, এমন করতে নেই। তুমি যদি পাশে না থাকো তিনি মরেও শান্তি পাবেন না। পাগল মানুষ সেই যে মাথা গুজে দিয়েছেন হাঁটুর ভিতর, কিছুতেই মাথা তুলছেন না। বড় বউ হাত ধরে টানছে। ওর মাথার ঘোমটা সরে গেছে সামান্য, বাঁ হাতে ঘোমটা টেনে ঠিক রাখছে। বুকের আঁচল সরে যাচ্ছে। ঝোপের ওপাশে একটা লোক লুকিয়ে বসে আছে, সব দেখছে বসে বসে। সকালের রোদ্দুর গাছের ডালে, পাতার ফাঁকে, মাটিতে এসে পড়ছে। মুখে বড় বউ সকালের রোদ্দুর বড় মায়াময়। মুখে কপালে তার ঘাম, কপালে সিঁদুর বাসি দাগের মতো। লাল পেড়ে কাপড়, শ্যামলা রং তার, আর এই স্ত্রী সকালবেলার মাঠে বড় মাধুর্য বয়ে আনছে। ফেলু কবিরাজের আশায় বসে থেকে ঝোপের ভিতর সব দেখছে। সুন্দর লাবণ্যময় পা, পাতার ওপর লাল পেড়ে শাড়ি, কি শরীফ মনে হচ্ছে। অথচ এত টানাটানিতেও মানুষটা উঠছেন না। সামনের জমিতে সেই ষাঁড়টা এখন নিরিবিলি ঘাস খাচ্ছে। কোথায় কি হচ্ছে কিছু দেখছে না। বড় বউ টেনে তুলতে না পেরে বলল, তুমি তো জানো তোমাকে ভালো করার জন্য তিনি কি না করেছেন। পাগল মানুষটার হাই উঠছে। তার এসব শুনতে আর ভালো লাগছে না। বড় বউ এক এক করে এবার এ সংসারের পুরানো ইতিহাস বলে গেল। মানুষটার তবু যদি চৈতন্য হয়। এমন সময় এ পাগলামি বড় বউরও ভালো লাগছে না। কবে একবার মহেন্দ্রনাথ নদী পার হয়ে শ্মশানে চলে গিয়েছিলেন, মৃতদেহের জন্য সেই শ্মশানে একা একা রাত্রিবাস এবং মৃতদেহ চুরি। তারপর সেই কাপালিকের জন্য কত কিছু হোমের কাঠ, বিল্লপত্র আর অমাবস্যার রাতের অন্ধকারের নিশীতে শিবা ভোগ এবং নদীর পাড়ের শ্মশানভূমিতে এক ভয়ঙ্কর কঠিন যাগযজ্ঞে এই মানুষের আরোগ্য কামনা করেছিলেন। সেসব মনে করিয়ে দিতে চাইলেন। যেমন তিনি জীবনে একবার মিথ্যা তার করে সন্তানের ভালোবাসা কেড়ে নিয়েছিলেন, তেমনি তিনি প্রৌঢ় বয়সে
প্রায় তাঁর ঈশ্বরের সঙ্গে হার জিতের বাজিতে পড়ে গিয়ে যা কিছু অকল্পনীয়, যা কিছু মানুষের দ্বারা সিদ্ধ, ভূত অথবা পিশাচ কোনো কিছুই বাদ রাখেননি। যেন তিনি দৈবের সঙ্গে বোঝাপড়া করার জন্য ক্রোশের পর ক্রোশ নিশীথে হেঁটে যেতেন কোনো ফকির অথবা আউল বাউলের উদ্দেশ্যে। তার বড় ছেলে পাগল, কেউ বান মারতে পারে, বন্ধন করে দিতে পারে। তিনি মন্ত্রসিদ্ধ মানুষের খোঁজে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো মানুষ তিনি খুঁজে পেলেন না। শুধু মিথ্যার অহংকার, যাগ যজ্ঞ তুক তাক, সব মিথ্যার সঙ্গে লড়াই। যেদিনই যথার্থ হেরে গেলেন সেদিন থেকে আর ঘরের বার হলেন না। সবাই দেখল মানুষটা অন্ধ হয়ে গেছেন। কেউ কেউ বলেছে মানুষটা হেরে গিয়ে সারা রাত মাঠে শীতের ঠান্ডায় দাঁড়িয়ে কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে মানুষটার দুটো চোখই চলে গেল। এখন সেই মানুষ নিজেও চলে যাচ্ছেন। বড় বউর মায়া হতে লাগলো। কোনো রকমে একবার নিয়ে যাওয়া, এই শেষ সময় শিয়রে অথবা পায়ের কাছে বসিয়ে রাখা। সে কেমন কাতর গলায় বলল, তোমার এতটুকু মায়া দয়া নেই? তিনি তোমাকে কিভাবে চারপাশে হাতড়ে হাতড়ে খুঁজছেন। পাগল মানুষ দেখল তখন একটা ষাঁড়, বড় ধর্মের ষাঁড়, ঘাসের জন্য ফোঁপাচ্ছে। কঠিন মাটি, জল নেই কতদিন, ঘাস পুড়ে গেছে, সূর্য মাথার উপর থেকে যেন নামে না। কঠিন দাবদাহে ষাঁড়টা লাফাচ্ছিল, এমনকি সেটা এই পুকুর পাড়ে উঠে আসতে পারে। কেমন ভয় ভয় পাগল ঠাকুর এবার উঠে দাঁড়ালেন। মনের ভিতর ভয় জাগলেই তিনি দেখতে পান এক কাটা মুন্ডু হাওয়ায় ভেসে যাচ্ছে। দুই কান তার লম্বা, সাপের মতো চোখ, নীল এবং অন্ধকার। তিনি দেখতে পান কখনো মুন্ডটা অতিকায় বাদুর হয়ে তার চোখের উপর ঝুলছে। তিনি তখন কাটা মুন্ডুর ভয়ে পিছনে ছুটতে থাকেন। নিশিদিন সেই কাটা মুন্ডু কে যেন সুতো দিয়ে এক অদৃশ্য স্থান থেকে তার চোখ বরাবর ঝুলিয়ে দিয়ে বলছে, এই দেখো, এই হচ্ছে তোমার ধর্ম। তার সবটা থাকে না, কিছুটা থাকে, যা দেখলেই সত্যিকারের মানুষ ভয় পায়। নিশীতে সে এক অতিকায় বাদুর হয়ে যেতে পারে। যক্ষ রক্ষ সব তার দোষর। তুমি তার ভয়ে কীটের সামিল। খুশি মতো তখন তোমাকে বলি অথবা জবাই দেওয়া চলে। তখনই ভয় মনীন্দ্রনাথের নিরিবিলি এক আশ্রয়ের কথা মনে হয়। বড় বউ সেখানে সাদা পাথরে লাল বর্ণের ফলমূল আহার নিমিত্ত রেখে দিয়েছে, পানীয়ের নিমিত্ত রেখেছে ঠান্ডা জল। তিনি তখন একা একা সেই জানালায় যাবেন বলে হাঁটতে থাকেন। বড় বউ দেখল মানুষটা এবার ঘরের দিকে ফিরছেন। সোনা বিকেলের দিকেই দেখল এই বাড়ি মানুষজনে গিজগিজ করছে। ঘোড়ায় চড়ে এলেন তারিণী সেন। তিনি ঘোড়ায় চড়ে ফের নেমেও গেলেন। ব্রাহ্মণদি থেকে রায়মশাইরা খবর পেয়ে বের হয়ে পড়েছেন। গোপালদি থেকে এসেছে অর্জুন সাহা, তার বউ, মা, সবাই। লতবদি থেকে এসেছে অম্বিকা রায়। এসেছেন হাজি সাহেব, তাঁর দুই ছেলে। আবেদ আলী, হাসিমের বাপ মঞ্জুর, সবাই এসেছে। ওরা বৈঠকখানা ঘরে বসে রয়েছে। মঞ্জুর আম গাছ কেটে কাঠ করার দায়িত্ব নিয়েছে। যেখানে যা কিছু খবর এখন, সে শুধু এক খবর, বুড়ো কর্তার মহাপ্রয়াণ হয়েছে। শতবর্ষ পার হয়ে মানুষটা আর একদিনও সবুজ বনে মৃত বৃক্ষ হয়ে বাঁচবেন না। সারাদিন ধরেই এভাবে মানুষজন আসছে যাচ্ছে। ছোট কাকা শিয়রে বসে গীতা পাঠ করছেন। রায়মশাই পিঁড়িতে বসে মহাভারত থেকে বিরাট পর্ব পড়ে শোনাচ্ছেন। ঠাকুমা পায়ের কাছে সারাদিন বসে আছেন। জ্যাঠামশাইকে ধরে এনে পাশে বসিয়ে দিয়েছেন জেঠিমা। মুখের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে ডেকেছে, বাবা, বাবা। তখন যেন এই মানুষ কত দূর চলে যেতে যেতে কার ডাক শুনে চোখ মেলে একটু তাকাচ্ছেন, তারপরই চোখ বুজে আবার কোন দুরাগত মায়ার সন্ধানে বেরিয়ে পড়েছেন। জেঠিমা ডাকছে, বাবা, বাবা, ও আপনার বড় ছেলে বলে জেঠিমা শীর্ণ হাতখানা তুলে পাগল মানুষের মাথায় ধরে রাখছেন। বাবা, বাবা, আপনি আশীর্বাদ করুন আপনার পাগল ছেলেকে। তাকে বলুন তুই আর কোথাও যাবি না। ওকে আপনি বলে যান সে কি করবে। সোনা দেখেছিল তখন ঠাকুরদার চোখে জল, দু চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। জেঠিমা খুব ধীরে ধীরে সেই জল মুছিয়ে দেবার সময় ফুঁপিয়ে কাঁদছিলেন। সবারই চোখ ছলছল করছে। ছোট কাকা বোধহয় দৃশ্যটা সহ্য করতে পারছিলেন না। তিনি কিছুক্ষণের জন্য গীতা পাঠ বন্ধ রেখে বারান্দায় দাঁড়িয়ে থাকলেন। বুঝি এ সময় ঠাকুরদার পাশে জ্যাঠামশাইয়ের এই চেহারা সহ্য করা যায় না। বুক ভেঙে কান্না উঠে আসে। জেঠিমা বললেন,
আপনি ওকে কিন্তু চোখে চোখে রাখবেন সব সময়। সোনার কেমন অস্বস্তি লাগছিল, বুকের ভিতর ওরও একটা কষ্ট হচ্ছে, যা সে ঠিক এখন ছুঁতে পারছে না। ঠাকুরদা মরে গিয়ে স্বর্গ থেকে সবসময় চোখে চোখ রাখবেন। জেঠিমা কাঁদছেন, সোনার চোখ ঝাপসা হয়ে আসছে। আর ভয় কি, এখন থেকে সব সময় একজন পাহারাদার পাওয়া গেল, তিনি সব লক্ষ্য রাখবেন। তবে আর কান্নার কি আছে? তবু কেন জানি কান্না পায়। সোনারও কান্না পাচ্ছিল, এতক্ষণ যে বুকের ভেতর অস্বস্তি এই কান্নার জন্য। ঠাকুরদা মরে যাবেন এটা ভাবতেই এখন ওর কান্না পাচ্ছে। অর্জুন গাছের নিচে ঠাকুরদাকে পোড়ানো হবে, বাবা জ্যাঠামশাই মন্দির বানিয়ে দেবেন। সোনা বিকেলে মন্দিরের চাতালে জ্যাঠামশাইকে নিয়ে বসে থাকবে। বর্ষাকাল এলে চাতালের পাশে জল উঠে আসবে, জলের নিচে রূপালি রঙের পুঁটি মাছ। সে এবং জ্যাঠামশাই ছিপ ফেলে পুঁটি মাছ ধরবে। সে নিজে এভাবে জ্যাঠামশাইকে কোনো না কোনো কাজের ভিতর নিযুক্ত করে রাখবে, কোথাও যেতে দেবে না। কোনো কাজের ভিতর, এই যেমন মাছ ধরা, ফলের দিনে জ্যাঠামশাইকে নিয়ে ফল পাকুড় পেরে আনা, ফসলের দিনে ইসম দাদার পাশে বসে জমি পাহারা দেওয়া, বিদ্যালয়ে যাবার সময় সঙ্গে নিয়ে যাওয়া এবং কোনো গাছের নিচে বসিয়ে রেখে ক্লাস সেরে আসা, ফেরার পথে কোঁচড়ে জাম, জামরুল অথবা চীনা বাদাম। চৈত্র মাসে 2 পকেটে ক্ষীরাই, দুজনে পথে পথে খেতে খেতে আসা। এমন একটা ছবি ওর চোখের ওপর ভেসে উঠল। ঠাকুরদার কানের কাছে সব বলে দেবার ইচ্ছা তার। ঠাকুরদা, কেন কাঁদেন আপনি? আমি তো আছি, সারা জীবন জ্যাঠামশাইয়ের সঙ্গে সঙ্গে আমি থাকব, তাকে ফেলে কোথাও যাব না। কিন্তু এত মানুষজন ঘরের ভিতর, ওরা আসছে যাচ্ছে, ঠাকুরদাকে দেখে উঠানে নেমে যাচ্ছে, ঠাকুরদার সততা সম্পর্কে ওরা কথাবার্তা বলছে। এমন মানুষ হয় না। কথিত আছে, রাম রাজত্ব করেন, সীতা বনবাসে যায়। প্রায় যেন এ সংসারে তেমন চিত্র। এক পাগল মানুষ নিশিদিন হাটে মাঠে ঘুরে বেড়ান, এক সীতার মতো সাধ্বী নারী জানালায় দাঁড়িয়ে স্বামীর জন্য প্রতীক্ষা করে, অথবা সংসারের কাজকর্মে ডুবে থাকে সে। সোনা ঠাকুরদার কানের কাছে গিয়ে বলতে পারল না, আমি সোনা বলছি, আপনার ছোট নাতি। জ্যাঠামশাইকে আমি দেখা রাখুম, আপনি কাঁদছেন কেন? কিন্তু এত লোকজনের ভিতর সে যে কি করে বলবে? তবু সে কোনো রকমের শিয়রের দিকে, ভিড়ের ভেতর মাথা ঠেলে শিয়রের ডান দিকে এসে গেল। একটা মোটা কম্বলে শরীর ঢাকা ঠাকুরদার, জোরে জোরে শ্বাস ফেলছেন, সব শরীরটা তার কাঁপছে। সোনা কোনো রকমে মাথার কাছে মুখ নিতেই কারা যেন তাকে জোর করে সরিয়ে নিল। ওর চোখে জল। সবাই হয়তো ভেবেছে সোনা এখন ঠাকুরদার গলা জড়িয়ে কাঁদবে। সে বলতে পারল না, আমি কাঁদছি না, আমি গলা জড়িয়ে কাঁদব না। সোনাকে এখন তবু কারা জোর করে ধরে নিয়ে যাচ্ছে, ওকে বোঝ প্রবোধ দিচ্ছে। ঠাকুরদা বুড়ো হয়েছে, মরে যাচ্ছে, কাঁদছ কেন? কি ভাগ্যবান মানুষ তিনি, তাঁর কত সুনাম। তোমরা কাঁদলে ঠাকুরদার আত্মা শান্তি পাবে না। সে এসে দাঁড়ালো জামরুল গাছটার নিচে। তারিণী কবিরাজ গোপাটে ঘোড়ার ওপর বসেই একটা মানুষের কি যেন দেখছেন। সেই মানুষ ফেলু শেখ। সে একজন প্রবীণ মানুষকে তার কুষ্ঠের মতো ঘা দেখাচ্ছে, এবং লোকজন চারপাশে। সোনার মনটা ক্রমশ ভারী হয়ে আসছিল। তারিণী সেন ঘোড়ায় চড়ে চলে যাচ্ছেন। যারা দূরের মানুষ তারা উঠে আসছে। তারা কত রকমের সব মহৎ গল্প ঠাকুরদা সম্পর্কে বলছে, সব প্রাচীন গাথার মতো মনে হয়। একজন মানুষ মরে গেলে বুঝি তার অতীত সবার কাছে ঘুরে ফিরে আসে। সোনার এখন এসব শুনতে ভালো লাগছে। সে সব মানুষদের ভিতরে ঘুরে ফিরে তার ঠাকুরদার অতীত ইতিহাস, সত্যবাদিতা, পৌরুষ এবং দানশীলতা সম্পর্কে সব শুনছে। কিন্তু একজন শুধু বলছে, তিনি একবার মিথ্যা তার করেছিলেন তার বড় ছেলেকে। তিনি সম্পূর্ণ সুস্থ, অথচ তার করলেন তিনি অসুস্থ, বাঁচা দায়। তিনি সেই মিথ্যা তার করে ছেলেকে আনিয়েছিলেন, এবং বড় ছেলে তার ফিরে এলেই বিবাহ। বড় ছেলে তার বৈঠকখানায় সারাটা দিন মাথা নিচু করে বসেছিল। পিতার সম্ভ্রমের কথা ভেবে কেমন নিরন্তর দুঃখী মানুষের মতো মুখ। সে মানুষটা সবাইকে রামায়ণ গানের মতো তার বর্ণনা দিচ্ছিল, যেন পিতার সত্য রক্ষার্থে পুত্রের বনে গমন, জীবনের সব কিছু ভালোবাসা বনবাসে রেখে আসা। সোনার কেন জানি মনে হলো, মানুষ কখনো সারা জীবন সত্য কথা বলতে পারে না।
ঠাকুরদা যখন পারেননি তখন আর কেউ পারবে না। বড় জ্যাঠামশাই কেন যে পাগল হয়ে গেলেন, এমন একটা মিথ্যা তার না করলে তার বড় জেঠিমা এ সংসারে আসতেন কি করে? বড় জেঠিমার সকাল থেকে রাত পর্যন্ত কেবল সেবা শুশ্রূষা সকলের, নিজের বলতে তার কিছু নেই। আর কি সুন্দর তার কথা! সোনা জেঠিমার মতো অনায়াসে এখন কথা বলতে পারে। তার কখন খিদে লাগে তিনি টের পান, সে কখন অসুস্থ বোধ করে জেঠিমা চোখ দেখে ধরে ফেলেন। এবং সোনা যে বড় হয়ে গেছে তাও তিনি আজকাল ধরতে পেরে কেমন মাঝে মাঝে বলে দেন, আর কি, তোমাদের তো এখন পাকা হয়েছে, উড়ে যাবে, আমাদের কথা তোমরা কেউ ভাববে না। সে শুধু তখন বলতে পারে, না জেঠিমা, আমি কখনো এমন হব না, ভালো হব আমি এই পরিবারের জন্য সব করব। ঠাকুরদা মরে যাচ্ছে বলে কি হয়েছে, আমরা তো আছি, আমি, মেজদা, বড়দা, সংসারের সব দুঃখ আমরা মুছে দেব। কত কিছু তার এখন বলতে ইচ্ছা হয়। সুন্দর যা কিছু মহৎ এই পৃথিবীতে আছে সব কিছু তার হতে ইচ্ছা হয়। সে জামরুল গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার ঠাকুরদা মরে যাচ্ছেন, মৃত্যু সম্পর্কে নানান রকম ধারণা সৃষ্টি হচ্ছে তার। ওর মনে হয় ঠাকুরদা মরে কোথাও যাবেন না, সবাই অনর্থক কাঁদছে। সংসারের এমন ভালোবাসা ফেলে কেউ কখনো দূরে গিয়ে থাকতে পারে না। তিনি এ বাড়িতেই থাকবেন, তবে অদৃশ্য হয়ে থাকবেন। মরে গিয়ে মানুষ কোথাও বেশি দূর যেতে পারেন না, ঠাকুরদাও বেশি দূর যেতে পারবেন না। সংসারে তার বড় জেঠিমার মতো বউ আছে, পাগল জ্যাঠামশাইয়ের মতো ছেলে আছে, ইসম দাদার মতো মানুষ আছে, মার মতো ধন বউ আছে, তবে তিনি যাবেন কোথায়? তিনি থাকবেন, এ সংসারেই থাকবেন, সকলের ভিতর অদৃশ্য হয়ে থাকবেন। বিপদে আপদে তিনি সকলকে দেখবেন। আবার এও কেন জানি মনে হয় সোনার, ঠাকুরদা মরে গেলে আকাশের নিচে বড় বটগাছটার মাথায় একটা নক্ষত্র হয়ে জ্বলবেন। তিনি বড় ধার্মিক মানুষ, পুত্রের ম্লেচ্ছ আচরণের জন্য জীবন পণ করে বাজি ধরা ঈশ্বরের সঙ্গে এসব তাঁকে দেবতা বানিয়ে দেবে। তিনি এত পুণ্যবান যে সে দেখল এখন আকাশে চাঁদ উঠেছে, লণ্ঠন জেলে মানুষজন আসছে। সে মাথা তুলে আকাশ দেখে বুঝল চাঁদের চারপাশে গোল মণ্ডল। সেখানে দেবতারা চুপচাপ বসে একজন গুণী জ্ঞানী মানুষের অপেক্ষায় আছেন। তিনি এলে তার নিবাস ঠিক করা হবে। একজন পুণ্যবান মানুষ মাটি ছেড়ে চলে আসছে। সে কোথায় থাকবে, তার বাড়ি, বাগান, ঠাকুর পূজার ঘর এসবের আয়োজন করছেন তারা। তার ঠাকুরদা যথার্থই পুণ্যবান মানুষ, তিনি আকাশে নক্ষত্র হয়ে যাবেন এবং তার পাগল ছেলে কোথায় নিরুদ্দেশে যান ঠিক তিনি সেখান থেকে টের পাবেন এবং তাকে চোখে চোখে রাখবেন। ঠাকুরদার জন্ম হবে না, তিনি আকাশ থেকে দেখতে পাবেন সোনা কি করছে, জ্যাঠামশাই হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছেন, ইসম দাদা তরমুজ খেতে পাহারা দিতে দিতে ঘুমোচ্ছে কিনা। যেন সংসারের সব ফাঁকি এবার তিনি ধরে ফেলবেন এবং রাতে ছোট কাকাকে স্বপ্নে বলে দেবেন আগামী বছর দুর্দিন কি সুদিন। সোনাকে বলে দেবেন জ্যাঠামশাই কোথায় কোন গাছের নিচে বসে আছেন। দুঃখ বলতে যেটুকু সংসারে আছে ঠাকুরদার মৃত্যুর সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যাবে। সোনা যখন এসব ভাবছিল তখন কেউ বলে গেল, তুমি সোনা যাও ঠাকুরদার মুখে গঙ্গা জল দাও। তখন ফেলু ট্যাবার পুকুর পাড়ের দিকে ছুটছে, সে জোনাকি ধরার জন্য ছুটছে। একটা জোনাকি ওকে সেই মাঠ থেকে উড়ে উড়ে এত দূরে নিয়ে এসেছে। কবিরাজ মশাই, আমার ঘাটা সারাইয়া দেন, আপনার গোলাম হইয়া থাকমু, সে এমন বলেছিল কবিরাজ মশাইকে। তুই কে ডারে? আমি ফেলু, আপনি গো ফেলা, হাডুডু খেলছি কত, আপনার মনে নাই আমার নামটা? তুই ফেলা, তা তোর কি হইছে? ঘাও হইছে, কাছে আয় দেখি। এই যে কবিরাজ মশাই দেখেন। ফেলুর মাথার ওপর মাছি উঠছিল, কাছে যেতেই কি পচা গন্ধ। আরে ফেলু, তুই তো মইরা যাইবি। এডা কি কন কবিরাজ মশাই, আমি মইরা গেলে আন্নুডার কি হইব? তোর যে বড় কঠিন অসুখ শরীরে, ঘাওডা আর সারব না। তারিণী কবিরাজ ঘাটার চারপাশে টিপে টিপে দেখল, জলে, জলে, দাবদাহের মতো জলে। জোনাকি জললে নিবলে যেমন জলে। কবিরাজ মশাই ঠিক ধরছেন, জ্বালাটা দপ কইরা নিভা যায়, আবার দপ কইরা জ্বইলা ওঠে।
বড় কঠিন অসুখ রে ফেলা। তুই এক কাম করতে পারোস? কি কাম কন দেখি, যা কন মাথা পাইতা দিমু। শতমূলের গাছ চিনিস? চিনতে কতক্ষণ? বলে সে গামছা দিয়ে ওর ঘাটা ফের ঢেকে দিল। তারিণী সেন ঘোড়ার ওপর বসে রয়েছেন, তিনি নামছেন না। ফেলুকে খুব কাছে আসতে বারণ করেছেন। তিনি চোখ বুজে কি যেন ভাবছেন। তারপরই যেন বলে দিলেন, ঠিক কবিরাজিতে তর ব্যারামের ওষুধ নাই। এটা আমি শিখছিলাম এক হেকিমদার মানুষের কাছে। তিনি কইছেন বৃশ্চিক রোগে এটা লাগে। আমার কি বৃশ্চিক হইছে কবিরাজ মশায়? ঠিক বৃশ্চিক না, তবে তোর এই ঘাও আর সারণের কথা না। সূর্যমুখী ঘাও, রোদ উঠলেই জ্বালাটা বাড়ে, রোদ পইরা আইলে কমে জ্বালা। হ, বাড়ে কমে। সারে না, কবিরাজি মতের ওষুধ নাই। আমি যে কি করি গো কবিরাজ মশাই? এটা কইরা দেখতে পারোস। আর তুই উবুত ল্যাংড়ার গাছ চিনস? না গো কবিরাজ মশাই, চিনি না। চিনো কি তবে? সারা জন্ম শুধু ভাত গিললে চলে? তা চলে কবিরাজ মশাই। হায়, কি যে আমার হইল। আজই তো পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা। হ কবিরাজ মশাই, দিনটা ভালো আছে। শুক্লা তিথিতে এই জ্যোৎস্নায় 100টা জোনাকি ধইরা ফেল। পক্ষকাল জলের ভিতর ডুবাইয়া রাখ। তারপর যখন দেখবি জলটা ঘোলা ঘোলা হইয়া গেছে, তখন শতমূলী গাছের মূল, গোলমরিচ গন্ডা 2 জোনাকির জলে বেটে লাগাবি। কবিরাজি শাস্ত্রে এসব লেখা নাই। পেঁয়াজ রসুনে তগর শরীরটা তো আর শরীর থাকে না, দূর মুশবই না যায়। কবিরাজি ওষুধ কাম লাগবো না। দিয়া গেলাম, একবার লাগাইয়া দেখতে পারোস। লাগানোর আগে জোনাকির জল দিয়া ঘা ধুইয়া নিবি। কবিরাজ মশাই, অবুত ল্যাংড়া গাছের নিমিত্ত কি কইলেন যেন? পক্ষকাল কষ্ট পাইবি, তার আগে গাছটা সিদ্ধ কইরা কিছু বাসকের ছাল, অর্জুনের ছাল, জায়ফল, লবঙ্গ ফেলা দিয়া একটা পাঁচন খাইতে পারোস। শরীরে রক্ত তর খারাপ, কালো মেঘের পাতা সিদ্ধ কইরা খাইতে পারোস। রক্তটা ঠিক হইলে ঘাও শুকাইতে সময় লাগবো না। বলেই তারিণী সেন মাঠের ওপর দিয়ে ঘোড়া ছোটালেন। ফেলু দেখল চারপাশে তার জ্যোৎস্না। একটা জোনাকি, একটা একটা করে 100টা, 100টা জোনাকি। ওর চোখের ওপর এখন জীবনের সবচেয়ে দামি এবং নামী বস্তু জোনাকি। তখনই সে দেখল মরিচিকার মতো একটা জোনাকি বেশ পুচ্ছ তুলে উড়ে যাচ্ছে। সে জোনাকিটাকে ডান হাতে খপ করে ধরতে গেল। হাওয়ায় হাওয়ায় দুলে দুলে জোনাকিটা যাচ্ছে। ফেলু ছুটছে তার পিছনে। মাঠের ভিতর ওর মনে হলো আর একটা জোনাকি। এত কাছের জোনাকি হাতের বাইরে চলে যাবে, সে স্থির থাকতে পারছে না। যত সোজা মনে করেছিল জোনাকি ধরা, যত সহজে সে ভেবেছিল খপ করে ধরে কোঁচড়ে ফসলের মতো তুলে নেবে, তত সে দেখল মরিচিকার মতো হাতের ফাঁকে জোনাকি উধাও। সে বলল, হালার কাওয়া। সে সুতরাং জিদের বসে, অথবা 1-2 মিলে 1 গন্ডা, 5 গন্ডা মিলে 1 কুড়ি, 5 কুড়িতে 100 জোনাকি। সে গন্ডার হিসাব জানে, কুড়ির হিসাব জানে, 100-এর হিসাব তার জানা নেই। সে যে এত বড় হাডুডু খেলোয়াড় ছিল। নাম তার ফেলু ছিল। ভয় তাকে কেউ কাঁইচি চালাতো না। তার নামে কিংবদন্তি ছিল কত। ফেলু খেলার দিন সারা রাত তেল মাখে গায়ে, রসুন গোটার তেল। তেলটা তার ভিতরে বসে যায়। সে পিছল করে রাখে শরীর, ঠিক পাঁকাল মাছের মতো সে বের হয়ে যায়। যত বড় প্যাঁচ দাও, যত বড় কাঁইচি চালাও, কি জুৎসই সে যে ফুসফাস বের হয়ে আসে, কেউ টের পায় না। কেউ বলে মানুষটা এক ফকিরের কাছে তাবিজ নিয়েছে, গলায় বড় মাদুলি ঝোলে তার, পারো তো সেটা কেড়ে নাও। দেখবে কেমন ভূতের ভয়ে মামদুবাজি খেলা খেলে ফেলা। এখন সেই ফেলা মাঠের ওপর দিয়ে ছুটছে। গলায় তার সেই কালো তার জড়ানোর উপর চাকতি। সে একটা জোনাকির সঙ্গে পারছে না। তার সব কেড়ে নিলেন এক মানুষ, পাগল মানুষ। মনে হলো তার তখন ঠাকুরবাড়ি লণ্ঠন হাতে কারা উঠে যায়। বুড়ো ঠাকুর চিৎপাত হয়ে শুয়ে আছেন। কত লোক যাচ্ছে তাকে দেখতে। আর ফেলু এখন কানা খোড়া বলে কেউ একবার তাকাচ্ছে না। তার যা ইজ্জত ধর্ম সব কেড়ে নিয়েছেন মানুষটা। সে উন্মত্ত হয়ে ছুটছে। জোনাকিটা সাদা জ্যোৎস্নায় ভারী খেলা করছে বটে। কাছে এসে যাচ্ছে, খপ করে ধরতে যাচ্ছে, আবার উড়ে যাচ্ছে, হাওয়ায় ভেসে যাচ্ছে, ওপরে উঠে যাচ্ছে। সে ভেবেছে ছেড়ে দেবে, অন্য ঝোপে খুঁজবে জোনাকি।
যেখানে জল ঘোলা অথবা পচা ডোবা সে সেখানে চলে যাবে। তখনই আবার জোনাকিটা চোখের সামনে নেমে আসছে, যেন ধরা দিতে আসছে। সে বলল, আহারে আমার সুন্দর জোনাকি, আয় তরে ধইরা লই, পরাণ আমার তোর লাইগা কত না কান্দে। সে খপ করে ধরতে গেল, আর উড়ে গেল ফের জোনাকি। হাওয়ায় দুলতে দুলতে কঠিন রুক্ষ মাঠের ওপর দিয়ে ভেসে যেতে লাগলো সে। ফেলুর মনে হলো শরীরে তার পাখা গজিয়েছে। জোনাকির মতো দুই পাখা মেলে সেও যেন উড়ছে। কঠিন রুক্ষ মাঠের ওপর দিয়ে সে ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। জোনাকিটা যেদিকে যাচ্ছে সেদিকে সে ভেসে যাচ্ছে। জোনাকিটা যত দুলে দুলে যাচ্ছে সেও তত দুলে দুলে যাচ্ছে। সে কি হাজার আরব্য রজনী গল্পের নায়ক হয়ে যাচ্ছে। তার যে কি ইচ্ছা এখন, আহা সে কোথায় যাচ্ছে, তার যে কি ইচ্ছা। আল্লাহর কুদরতে সে আবার সব ফিরে পাবে। এমনকি এটা যখন ফকির প্রদত্ত ওষুধ, দানরি ফানারিতে কি না হয়। মনে হয় তার জোনাকিটা উড়ে উড়ে তাকে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছে। অথবা এই জোনাকি বুঝি তার 100টা জোনাকির খবর দেবে। খবর দিলেই সে খপ করে ধরে ফেলবে। জলে ভিজিয়ে একবার শতমুলি বেটে লাগাতে পারলেই নিরাময় হবে শরীর। এমনকি তার সেখানে একটা ব্যাঙের লেজ গজানোর মতো সুন্দর হাত গজাতে পারে। সে তার ডান হাতটা নেড়ে বাঁ হাতটা আবার গজালে কি কি করবে, প্রথমেই তার কি করণীয়, এমন ভাবতে ভাবতে সে যে কোথায় চলে যাচ্ছে। ফেলু ট্যাবার পুকুর পাড়ে এসে দেখল জোনাকিটা ঝোপের ভিতর লুকিয়ে পড়েছে। সে ভাবল, বা রে, বেশ মজা, তুমি কুহেলিকা, পদ্ম ফোটালে না চক্ষে, লক্ষ্মী তুমি আমারে কোনখানে নিয়ে আইলা। বলেই সে ঝোপটার অন্তরালে উঁকি মারল, ঠিক যেন মাইজলা বিবির সনে, যেন এখন পীড়িত তার। সে লম্বা হয়ে শুয়ে পড়ল ঝোপের ভিতর, যেমন সে একবার বটগাছের নিচে উঁকি দিয়েছিল কখন মাইজলা বিবি তারে দেখা দেবার তরে পানিতে নেমে আসে। এখানেও ঠিক সেই উঁকি দিতে থাকা। জোনাকিটা ঝোপের এপাশে উড়ে এলেই খপ করে ধরে ফেলবে। আর কি আশ্চর্য, সে দেখল জোনাকিটা তার দলে ভিড়ে গেছে। এখানে সে যে উড়ে এলো সে তার দলে ভিড়ে যাবার জন্য। মরি হায় হায়, কলিজা কামড়ায়। সে নাগাল পাচ্ছে না জোনাকি ডারে। 1ডা 2ডা জোনাকি না হাজার গন্ডা জোনাকি কেবল ঝোপের ভিতর বসে থাকছে ডালে, নাড়া খেলেই উড়ে চলে যাচ্ছে। সে বুঝল নড়লে উপায় নেই, চুপি চুপি চিত হয়ে পড়ে থাকা। যেই না উঠতে উঠতে কাছে চলে আসবে, খপ করে ধরে ফেলা। ফেলু সেই আশায় ঝোপের ভিতর চিত হয়ে শুয়ে থাকল। শিকারী মানুষদের মতো সে জোনাকি ধরার কায়দা শিখে ফেলেছে। সে চুপচাপ শুয়ে থেকে বেশ ফল পেল। গন্ডা 2 জোনাকি এখন তার করতলে। কোঁচড়ে রেখে সে অবাক। মরা মানুষের মতো সে পড়ে আছে, টুপটাপ কি যেন পড়ছে ডাল বেয়ে। সে সেসব লক্ষ্য রাখছে না। ওরা বেশ উড়ে উড়ে আসছে। কোনোটা ধরতে পারছে, কোনোটা ধরতে পারছে না। ওর বুক জ্বালা করছে, গামছা দিয়ে ঘা ঢেকে রেখেছে। মনে হলো ফোঁটাগুলো শরীরে পড়ে নিচে ভেসে যাচ্ছে। বৃষ্টিপাত নয়, কারণ আকাশ পরিষ্কার। ফোঁটা ফোঁটা বৃষ্টিপাতের মতো কিছু পড়ছে। 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। আঙুল দিয়ে দেখল আঠা আঠা। তখনই আবার ওর বুকের কাছে 2টো জোনাকি খেলা দেখাচ্ছে। সে হাতটা তুলে একটা ধরে ফেলল। অন্য জোনাকিটা দূরে সরে গেল, দলে ভিড়ে গেল। ওরা সবাই কেন উড়ে আসছে না, চারপাশে গুঞ্জন করছে না? ফোঁটা পড়ছে, বুকে পিঠে ফোঁটা আঠার মতো। সে সেসব ভ্রুক্ষেপ করছে না। পড়ুক, উঠে গেলেই এমন রাত আর মিলবে না। কাল পক্ষ বিচার না করে থাকলে ওষুধে কাজ দেয় না। সে বলল, আন্নুরে, আবার আমি ফেলু শেখ, তরে নিয়া উজানে যামু। আমার শরীরে পচা গন্ধ থাকবে না, তরে নিয়া যামু শহরে। আকালু তরে আর কি আতর আইনা দেয়, আমি দিমু তরে পারস্য দেশের আতর। আমার শরীর সবল হইলে কি দিতে না পারি তরে। খপ করে সে ফের আর একটা জোনাকি ধরে ফেলল। আকালু ঘরে যায় নাই তো? বিবি, তুই আমারে 2টা মাস সময় দে, তরে আমি জোনাকির মতো উড়াইয়া নিমু বাতাসে। খপ। সে খপ করে আরও একটা জোনাকি ধরে ফেলল। কি আশ্চর্য! খপ। সে দেখল বুকের ওপর আঠায় একটা জোনাকি আটকে গেছে। খপ। সে তুলে কোঁচড়ে রেখে দিল। আঙুলে সে আঠার মতো বস্তুটা ঠোঁটে ছোঁয়ালো। আরে হালার কাওয়া, এই রে কয় মধু, মধু বর্ষণ হইতাছে। ওপরে কোনো বড় বৃক্ষ আছে। বৃক্ষ তুমি কার? রাজার।
এখন কার? এখন তোমার। তবে মধু বর্ষণ করো, ডালে তোমার মধুর চাক যখন আসে বর্ষণ করো। চাঁদের রাইতে মধুতে আমার শরীর ভাইসা যাও, আমি শুইয়া থাকি। জোনাকিরা উইরা আসুক, মরা কাঠ ভাইবা বইসলেই খপ। সে খপ করে আরও একটা জোনাকি পায়ের পাতা থেকে তুলে আনলো। ওর গোটা শরীর আঠাময় হয়ে গেছে, এখন সে ওদের না ধরলেও পারে। গোটা শরীরে জোনাকি, বিন্দু বিন্দু জোনাকি এক দুই করে সে পড়তে থাকলো। তাকে আর মানুষ মনে হচ্ছিল না। প্রথম একটা কাঠের গুঁড়ি মনে হচ্ছিল, ওপরে ঝোপঝাড়, তার ওপর বড় বৃক্ষের ডাল, ডালে প্রকাণ্ড মধুর চাক। কোনো বন্য জীব হয়তো মধুভাণ্ডে মুখ দিতে এসে কামড় খেয়ে চলে গেছে। সব মধু এখন ঝোপের ওপর বৃষ্টিপাতের মতো পড়ে পড়ে নিচের মানুষটাকে ভিজিয়ে দিয়েছে। সে নড়ছে না, নড়লে জোনাকি উড়ে আসবে না। ওকে একটা কালো কাঠের গুঁড়ি ভেবে এক দুই করে সব জোনাকি শরীরে বসে গেলে সে যেন জোনাকির রাজা হয়ে গেল। তার ঘরে বিবি আন্নু যে এখন একা আছে, একেবারে সে তা ভুলে গেছে। আন্নুর কাছে সে আবার রাজার মতো ফিরতে পারবে, সে আবার ফসলের মাঠে ছুটতে পারবে। কি আনন্দ, কি আনন্দ! সে মশগুল হয়ে গেছে, নানান রকম লতা পাতার স্বপ্ন দেখছে। চাই 100টা জোনাকি। সে গুণে আরও 1 কুড়ি 5 ঘন্টা করে ফেলেছে। সে উঠে বসল। এখন রাতের শেষ প্রহর। কালো মোষের মতো একখণ্ড মেঘ আকাশের চাঁদ ঢেকে দিলে সে দেখল ফেলু এক আশ্চর্য মানুষ হয়ে গেছে। তার শরীরে এখন অন্ধকারে বিন্দু বিন্দু জোনাকি জ্বলছে। আঠায় ওরা আটকে গিয়ে আর উঠতে পারছে না। আর তখনই শচীন্দ্রনাথ বলছেন, বাবা জল খান, গঙ্গা জল। হাইজাদির পড়া নাইসে আপনার মুখে গঙ্গা জল দিতে। বুড়ো মানুষ হাঁ করার চেষ্টা করলেন। তাঁর শ্বাসকষ্ট প্রবল, নাকের বাঁশি ফুলছে, নাভির শ্বাসে তিনি খুব কষ্ট পাচ্ছেন। গোটা শরীর দুলছে তাঁর। ঝড়ের ভিতর সমুদ্রের তরঙ্গে যেন এক পালবিহীন নৌকা দুলে দুলে এই শশাগোড়া ভূমণ্ডল পার হচ্ছে। সোনা ঠাকুরদার মুখে সেই যে গঙ্গা জল দিতে এসেছিল আর নড়েনি। সেও পায়ের কাছে চুপচাপ বসে রয়েছে। এখনো পর্যন্ত চন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ কেউ ফিরে আসেননি। তারা আসেননি বলেই এখনো আত্মাটা আছে। ওদের জন্য ঠাকুরদার প্রাণ পাখিটা বুকের ভিতর এখনো বসে আছে। ওরা এলেই ওদের দেখে সে উড়ে যাবে। নাক অথবা কানের ভিতর দিয়ে সে বের হবে। চোখের ভিতর দিয়েও বের হয়ে আসতে পারে। চোখের ভিতর দিয়ে বের হলে চোখটা খোলা থাকবে, নাকের ভিতর দিয়ে বের হলে ডগা হেলে যাবে, আর মুখের ভিতর দিয়ে বের হলে তিনি হাঁ করে থাকবেন। ওর বড় ইচ্ছা দেখার ঠাকুরদার প্রাণ পাখিটা কিভাবে বের হয়ে আসে। সোনা সেই আত্মা পাখির মতো না পাখির হৃৎপিণ্ডের মতো? আত্মার কি চেহারা, বুকের কোন জায়গাটায় থাকে, কি খায়, নিঃশ্বাস ফেলে কি করে? বের হবার মুখে সে আত্মাটাকে দেখতে পাবে কিনা? সংসারে এই আত্মা কেউ কোনোদিন দেখেছে কিনা? অথবা একটা ছোট্ট হাওয়ার মতো, তাই হয়তো সেটা দেখা যায় না। তবু ওর মনে হয়েছে নিরিবিলি চুপচাপ বসে থাকলে টের পাওয়া যাবে আত্মা বড় অভিমানী বস্তু। চারপাশের দরজা জানলা বন্ধ করে দিলে কোথায় যাবে তুমি? আবার ফিরে এসে এই দেহে তোমাকে আশ্রয় নিতে হবে। অথচ সোনা ঘরটার চারপাশে তাকালে দেখল দরজা জানলা বন্ধ করলেও অজস্র ফাঁক ফোকর রয়েছে। সে কিছুতেই আত্মাকে আর আটকে রাখতে পারবে না। সেই চাঁদ সদাগরের পুত্রবধূর মতো ওর ইচ্ছা এখন নিশ্ছিদ্র কোনো ঘরে ঠাকুরদাকে নিয়ে তুলতে পারলেই তিনি আবার শতবর্ষ বেঁচে যাবেন। কেন যে মানুষ মরে যায়, বাঁচে না? সেও একদিন মরে যাবে। ভাবতে ভারী কষ্ট হলো তার। ঠাকুরদার মতো বাবা, মা, জ্যাঠামশাই, ছোট কাকা সবাই মরে যাবেন। সে বড় হলে একটা এমন ঘর তৈরি করবে যেখানে হাওয়া ঢুকতে পারবে না। ঘরটায় সে তার বাবা, মা অথবা জ্যাঠামশাইকে রেখে দেবে। অভিমানী আত্মা বের হয়ে যখন দেখবে উড়ে যাবার পথ নেই, তখনই ফের সে ভিতরে ঢুকে যাবে। অথবা সে যদি বের হয়ে যায়, সে ঈশ্বরকে বলবে, আমাকে দিব্য দৃষ্টি দাও ভগবান, আমি আত্মার পিছনে পিছনে ছুটব, খপ করে ধরে ফেলব তাকে। যার আত্মা তাকে আমি ফিরিয়ে দেব। তখনই কে যেন বলল, বের করে আনুন, ঘর থেকে বের করে আনুন। বাইরে এই ধরনীর শান্ত চন্দ্রালোকে শতবর্ষ পার করে মানুষটা এবার মুক্ত হোক। ঠাকুরদাকে ধরাধরি করে নিয়ে যাওয়ার সময় হুঁশ হলো সোনার, এতক্ষণ সে কি সব আজে বাজে ভেবেছে।
ঠাকুরদাকে সেও ধরাধরি করে উঠোনে নিয়ে নামালো। শিয়রে একটা লণ্ঠন রেখে দেওয়া হলো। শেষ প্রহরে ফিরে এলেন ভূপেন্দ্রনাথ চন্দ্রনাথ। তাঁরা ঠাকুরদার পায়ে ভুল উণ্ঠিত হয়ে পড়লেন। দেখলে মনে হবে ওরা যেন জ্ঞান হারিয়ে ফেলেছেন। দেখলে মনে হবে ফেলুও যেন জ্ঞান হারিয়ে ফেলেছে। সে বাড়িতে উঠেই ডাকল, আন্নু দেখ আমি আইসি, তারিণী কবিরাজ ধন্বন্তরী, তার ওষুধ পাইছি আমি, দেখ আমার শরীরে কি জ্বলতাছে, দেখ তুইলা রাখ, পানিতে ভিজাইয়া রাখ, আর মাসাধিককাল আমার কষ্ট। আন্নু আন্নু তুই ঘরের ভিতর আছোস, রা করস না কেন? ভালো হইব না কিন্তু, কথা ক কইতাছি। কাফিলা গাছটার নিচে আমি খাড়াইয়া আসি, তুই আয়, খুইটা জোনাকি তুইলানের শরীর থাইক্কা। কোনো সারা শব্দ নেই ভিতরে। ঝাঁপের দরজা ভেজানো। বাগি গরুটা ফেলুর সারা পেয়ে উঠে দাঁড়িয়েছে। সে বলল, আন্নুডা কথা কয় না, কি কারণ? কার উদ্দেশ্যে যে বলা, যেন সে জাফরিকে বলেছে, আমারে চিনতে কষ্ট হয় জাফরি, আমার শরীরে কি জ্বলতাছে দেখ, আমি এবারে ভালো হইয়া যামু, দেখবি তগো আর অভাব অনটন থাকবো না। আন্নু রে। না, কেউ সাড়া দিচ্ছে না। বড় অভিমানী মেয়ে। সে এই ভেবে বলল, রাইতে ফিরি নাই, কারণ ধন্বন্তরী আমারে কইল, ফেলা পূর্ণিমার রাইতে 100টা জোনাকি ধইরা রাখো, কামে লাগবো। তা কি কাম? সে নিজেই প্রশ্ন করছে নিজেকে, যেন সে আন্নুর হয়ে জবাব দিচ্ছে। কাম হইছে দুরারোগ্য ব্যাধি সাইরা যায়। আমি জোপ জঙ্গল থাইকা দেখ কি কৌশলে জোনাকি ধইরা আনছি। তবু সাড়া দিচ্ছে না কেউ। তা দেবে না, ঘুম তো ওর 16 আনা, ঘুমালে আর উঠতে চায় না। সে এবার ঝাঁপের দরজা সামান্য ঠেলে ভেতরে উঁকি দেবে ভাবল, অথবা ডাকবে, আন্নু ওঠ, আর ঘুমাইস না, ভোর হইতে আর দেরি নাই। এটা কি হয়ে গেল? দরজাটা পড়ে যাচ্ছে কেন? ভিতরের দিকে একটা বাঁশে আটকানো থাকে দরজাটা। ঘুমোবার আগে আন্নু বাঁশটা ঠেলে দেয়। বাইরে থেকে ঠেলে দিলে দরজাটা ফেলে দেওয়া যায় না। কিন্তু এমন অদ্ভুত, সে দেখল দরজাটা পড়ে যাচ্ছে। ভেতরে কেউ যেন বাঁশ সরিয়ে রেখেছে। সে বলল, আমার লাইগা দরজা খোলা রাখছস? তা ভালো। তোর ঘুম বিধবা মাইয়ার ঘুম, ঘুমাইলে আর হুঁশ থাকে না, কাপড় চোপড় উইঠা যায়। একখানে তুই, অন্যখানে তোর কাপড়। তা তুই এডা ভালো করস নাই। আকালু নারায়ণগঞ্জে যাইব মোকদ্দমা করতে, তারে আমি কোরবানি দিব। বলেই সে হাঁ হয়ে গেল। যা ভেবেছিল তাই। সে এতক্ষণ জোরজার করে মনকে প্রবোধ দিয়েছে, যেন পাশেই আছে, সাড়া দেবে। জলের তরঙ্গ ভাইসা যায় মতো বিবি তার লুকোচুরি খেলছে। সে বলল, তা ভালো হইছে। সে জোরে বলল, তা ভালো হইছে। সে চিৎকার করে আসমান জমিন কাঁপিয়ে হেঁকে বলল, তা ভালো হইছে। ওর হাতের মুষ্টিতে সেই কোরবানির চাকু। ভালো হইছে। আমার পরাণ কাইরা নিছে আকালুদ্দিন। তুমি আকালুদ্দিন কই যাইবা, হালার কাওয়া? বলতে বলতে সে কেমন স্থবির হয়ে গেল। মেঝের ওপর সেও ভুলুণ্ঠিত হলো। বালকের মতো কাঁদল, আন্নু তুই আমারে ফালাইয়া কই গেলি? আমার মাটি জমিন কার লাইগা? আজ এ পর্যন্তই। উপন্যাসের 29 পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।